16 বছরের রোহিত ঠাকুরকে খুন করা হয়েছিল আর 3 মাস পর তার লাশের শনাক্তকরণ হয়। এবার পুলিশ আর রোহিতের মা বাবার সামনে দুটো প্রশ্ন ছিল, যে রোহিতকে কে মারল এবং কেন। দেখা যাক এই দুঃখজনক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। 20 বছর বয়সী সুরজ রানের বাবা রঘুবীর রানে ছেলের আবদারের সামনে নথি স্বীকার করে আর সেকেন্ড ইয়ার পরীক্ষায় পাশ করার পর সুরজকে একটা মোটরসাইকেল কিনে দেয় রোহিত ঠাকুর। অটো ড্রাইভার সুরেশ ঠাকুরের ছোট ছেলে সুরেশ, রোহিতের মা কুন্তি আর তাদের বড় ছেলে গৌরব রোহিতের উচ্ছৃঙ্খলতা আর রাগের জন্য চিন্তায় ছিল। বেন্দ্রে পরিবারেরও একই গল্প। পুনিত বেন্দ্রের মা কবিতা বেন্দ্রে অনেক কষ্ট করে সবজি বিক্রি করে সংসার চালায়, কিন্তু পুনিত কোনো দায়িত্বই নিচ্ছে না। ফৌজিয়া কুরেশিও একই চিন্তিত। তার বড় ছেলে সেলিম তার এবং তার মেয়ে শাবানার আয়ের টাকা নেশা করেই উড়িয়ে দিচ্ছে। দায়িত্ব নেওয়ার বদলে সে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সুরজ, রোহিত, পুনিত আর সেলিম দায়িত্বজ্ঞানহীনতা আর উচ্ছৃঙ্খলতার নতুন নজির সৃষ্টি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের পাপের ঘোড়া ভরে যায়। 2014 15 জুন অশোকনগরের একটি পার্কে একটি লাশ পাওয়া যায়। খুবই বাজেভাবে সেটি ক্ষতবিক্ষত ছিল আর লাশ বেশ ফুলেও গিয়েছিল। লাশের দুটো কানি কেটে ফেলা হয়েছিল। পোস্টমর্টেম করাও বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল আর অনুমান করা হচ্ছিল যেটি একটি 20 থেকে 25 বছর বয়সী যুবকের দেহ। কিন্তু 3 মাস ধরে এই কেস 1 ইঞ্চি এগোয়নি। শেষ পর্যন্ত কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চের অভিজ্ঞ কনস্টেবল পটবর্ধন এরকম অনেক কেসে সাফল্য পেয়েছেন। 2 বছর আগে ঘটা এরকমই একটি কেসের সঙ্গে তিনি তুলনা করে এই সিদ্ধান্তে পৌঁছন যে পোস্টমর্টেমে ভিকটিমের বয়স ভুল অনুমান করা হয়েছে। তিনি ভিকটিমের বয়স 20 থেকে 25-এর বদলে 15 থেকে 25-এর রেঞ্জে ঠিক করেন আর তারপর সমস্ত মিসিং কমপ্লেন আবার খুঁজে দেখতে শুরু করেন। তখনই সামনে আসে রোহিত ঠাকুরের মিসিং কেস, যে 14 জুন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। যে লাশটি পাওয়া যায় তার পোস্টমর্টেম রিপোর্টে লাশের ডান কাঁধে একটা তিলের উল্লেখ ছিল, যা রোহিতের মিসিং কমপ্লেনেও উল্লেখ করা ছিল। লাশের পোশাক আর হাতে যে ঘড়ি পাওয়া গিয়েছিল তা রোহিত ঠাকুরেরই জামা এবং ঘড়ি ছিল। শেষ পর্যন্ত রোহিতের বাবা সুরেশ ঠাকুর, দাদা গৌরব ঠাকুর রোহিতকে শনাক্ত করে। এবার তারপর বিকেলবেলা বেরিয়েছিল বাড়ি থেকে। ঠিক করে কিছু বলে যায়নি যে কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছিস? তোর পেছনে ডাকার স্বভাবটা যাবে না, তাই না? আরে তোকে কেন বলতে যাবো যে আমি কোথায় যাচ্ছি? দেখ ভাই, সামনে তোর মাধ্যমিক। 1 বছর নিজেকে সামলে রাখতে পারলে সারা জীবন ঘোড়সওয়ারি করতে পারবি। এই ঘোড়া গাধার পিঠে না তুই চড়িস। আমি তো ফ্লাইটে যাব। বিজনেস ক্লাসের টিকিট কাটা হয়ে গেছে আমার। কিন্তু এখন কোথায় যাচ্ছিস তুই? মা, বাইরে যাচ্ছি, যেরকম রোজ যাই আর রোজই যাব। সবসময় কি এরকমই করতো? না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত? হ্যাঁ স্যার। তাহলে কোথায় গেছিল? জানি না স্যার, সব সময় কিছু না বলেই বেরিয়ে যেত, কাউকে কিছুই বলতো না। কিন্তু সেদিন ওর ফোনটা সুইচ অফ ছিল। অনেক রাত পর্যন্ত যখন বাড়ি ফিরল না, তখন আমি ওর বন্ধুদের বাড়ি যাই। কাকিমা, পুনিত আছে? কি হয়েছে? রোহিত কোথায়? ও তো সন্ধ্যাবেলায় চা খেয়ে কোথায় চলে গেছিল। হ্যাঁ, চায়ের থেকে এসেছিল, চা খেয়ে কেটে পড়লো। হ্যাঁ, কিন্তু কোথায় কেটে পড়লো? রোহিত কাউকে কিছু বলে কখনো? ও কোথায় যায়, কেন যায়? পুনিত বেন্দ্রে আর সেলিম কুরেশি ছাড়া অন্য আর কোনো বন্ধু ছিল ওর? না স্যার, যতদূর আমি জানি এরাই ছিল। ওর কাছে কটা মোবাইল ছিল? একটাই ছিল। নাম্বারটা দাও। 444-87-87-87। আমরা ক্রাইম স্পটটাকে প্রায় 3 বার সার্চ করেছি, কিন্তু মোবাইলটা কোথাও পাইনি। মানে রোহিতের ফোন হয়তো ওখানে ছিলই না, অথবা খুনি নিয়ে গেছিল। বাবু, আমরা রোজ ওই চায়ের থেকে আড্ডা দিতে যেতাম বাবু। আর ওর বাকি কে কে বন্ধু ছিল সেটা আমি বলতে পারবো না। আর রোহিত তো স্কুলেও পড়তো, তাই ওখানকার কোনো বন্ধু হবে। ওর সাথে কখনো কারোর সাথে ঝামেলা, কথা কাটাকাটি হয়েছিল? না বাবু, রোহিত সবসময় চুপচাপই থাকতো আর খুব বেশি ঝামেলাও তো করতো না। মেকানিকের কাজ শিখছি বাবু। রোহিত তোর ভালো বন্ধু ছিল? হ্যাঁ বাবু। সেলিম, রোহিতকে কে মেরেছে? বাবু, আমি যদি জানতাম তাহলে অনেক আগেই বলে দিতাম। যতটুকু জানতাম সব বলে দিয়েছি আপনাকে। সেদিন ও চা খেতে এলো, চা খেলো আর হঠাৎ করে বেরিয়ে গেল। হ্যাঁ, সেটা তুই বলেছিস আমায়। তারপর কি হয়েছিল বল।
চায়ের ঠেক থেকে ও কোথায় গেছিল? বললাম না বাবু আপনাকে, ও বলে যায়নি। ও কখনো কিচ্ছু বলতো না। মানে কিছু লুকোতো? আমি বলতে পারবো না বাবু, ওর সাথে কোনো মেয়ের চক্কর, কোনো গার্লফ্রেন্ড? জানি না। তোর বিশেষ বন্ধু সম্পর্কে তুই এসব জানিস না? না ও কখনো কিছু বলেনি? ও কখনো বলেনি। আমরা তো আমাদের মসজিদে থাকতাম। না মা, না, তুমি দেখতে পারবে না মা, না, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তুমি সহ্য করতে পারবে না। স্যার, 14ই জুন রোহিত ঠাকুর 6:30 পর্যন্ত কুর্লাতে ছিল। আর ও বাড়ি থেকে 4:30-র সময় বেরিয়েছিল। তারপরে ওর ফোনের লোকেশন আন্ধেরি ইস্ট ছিল, যেখানে ওর বাড়ি। রোহিত ওর দুই বন্ধু পুনিত আর সেলিমের সাথে চায়ের ঠেকেই ছিল, আর ঠিক 8টার সময় সেখান থেকে বেরোয়। চল ভাই, আমি চললাম। বাই বাই। চল। ঠিক আছে। হ্যাঁ কাল আসিস তো? হ্যাঁ। রাত 9টার সময়ও পার্কে পৌঁছায়, যে পার্কের দূরত্ব ওর বাড়ি থেকে 4 কিলোমিটার। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যুটা 10:30 নাগাদ হয়েছিল। আধ ঘন্টা কম বেশি হবে। রোহিত ড্রিঙ্ক করছিল। ওর রক্তের নমুনায় প্রচুর অ্যালকোহলের ট্রেস পাওয়া গেছে। রক্তে অ্যালকোহলের স্ট্রং ট্রেস পাওয়া গেছে। ক্রাইম সিন থেকে 4টে গ্লাস পাওয়া গেছে, সবকটা থেকে মদের গন্ধ আসছিল। এর মানে ও ওখানে আরো 3 জনের সাথে ছিল। স্যার, ও চায়ের থেকে বিশেষ 2 বন্ধুকে বাই করে চলে গেছিল। তাহলে এই নতুন 3 জনকে? স্যার, একটা নাম্বার পেয়েছি, 4447689888। রোহিতের সঙ্গে এই নাম্বারের ভালোই কথা হতো, আর এর লোকেশন হলো কুর্লা। কোনো মেন নাম্বার? হ্যাঁ স্যার, আরতি যাদব। ইনভেস্টিগেশন শেষ পর্যন্ত একটা অ্যাঙ্গেল এসে দাঁড়িয়েছিল, আরতি যাদব। কে ছিল এই মেয়েটি যার সঙ্গে রোহিত ঠাকুরের প্রত্যেক দিন আর মাঝে মধ্যে দিনে 2-3 বারও কথা হতো? এই আরতি যাদবই কি এই খুনের আসল কারণ ছিল? বলুন, আপনি আরতি যাদবের মা? আপনারা কে? মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তাহলে আরতি, তুমি কি আমাদের বলবে যে রোহিত ঠাকুরকে কে খুন করেছে? কি? ও, তুমি জানতেই না যে রোহিতকে মার্ডার করা হয়েছে? এসবের সঙ্গে আমার মেয়ের কি সম্পর্ক? আরতি, কে এই রোহিত ঠাকুর? মা, রোহিত আর আমি একই ক্লাসে পড়তাম। আমরা শুধু বন্ধু ছিলাম। শুধুই বন্ধু ছিল? হ্যাঁ স্যার, শুধুই বন্ধু ছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রোহিতের মার্ডার হয়ে গেছে। আমাদের কাছে তোমার ফোন রেকর্ডস আছে। আমরা জানি যে প্রত্যেক দিন তুমি রোহিতের সাথে কথা বলতে, ঘন্টার পর ঘন্টা। আর যেই দিনকে রোহিতকে মার্ডার করা হয়, রোহিত এখানে এসেছিল। হয়তো তোমার সাথে দেখা করতে এসেছিল। দেখা হয়েছিল তোমাদের? ও শুধুমাত্র বন্ধু ছিল না আরতি। দেখ মা, তুই যা যা জানিস সেসব ওনাদের সত্যি সত্যি বলে দে। ওনারা পুলিশের লোক। রোহিতের মৃত্যুর সঙ্গে তোর কি সম্পর্ক?
আমরা একে অপরকে পছন্দ করতাম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলে? আরতি, কেউ তোমার বয়ফ্রেন্ডকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা সেই হত্যাকারীদেরই খুঁজছি। তুমি কি চাও না তারা গ্রেপ্তার হোক? বলো আমাদের, ওরা কারা ছিল? আমি কিছু জানি না। ওই সন্ধ্যেবেলা আমরা দেখা করেছিলাম ঠিকই, কিন্তু আমার বাড়ি ফেরার তাড়া ছিল আর ও নিজের বাড়িতে চলে গেছিল। তোমার আন্দাজ ছিল যে ওর সাথে কিছু খারাপ হতে চলেছে? এমন কোনো কারণ বা ভয়? তোমরা দুজন কি কোনো ব্যাপার নিয়ে আতঙ্কে ছিলে, নাকি ও কোনো ব্যাপার নিয়ে ভয় করছিল? না স্যার, আমি বলতে চাইছি যে যেটা হয়েছে এটা রোহিতের সাথেই কেন হলো? ও খুব ভালো ছিল। আমি ওকে খুব... শোনো, মেয়েটার উপর নজর রেখো। স্যার, মেয়েটাকে খুব টেন্সড লাগছিল, মনে হয় কিছু জানে। রোহিতের এলাকাতেও কাউকে লাগিয়ে দাও। খোঁজ নাও যে এই মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা বা অশান্তি হয়েছিল কিনা। দুজনের বয়সই কম। এই বয়সে রাগ নাকের ডগায় আর রক্ত টকবক করে। দেখো, হওয়ার তো অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে প্রেম ভালোবাসায় শত্রুতা হয় না, এই বয়সে এইসব হওয়ার চান্স বেশি থাকে। দেখ বাবা, তোর জন্য যেটা আমরা করবার চেষ্টা করছি সেটা আমাদের বাবারা কখনো জীবনে ভাবেইনি। আমাদের খাওয়ানোরই পয়সা ছিল না, তো পড়াশোনা করাতো কি করে? দেখ বাবা, তুই ভাগ্যবান যে তুই পড়াশোনার সুযোগ পেয়েছিস। একটু ফাস্ট ফরওয়ার্ডে বলবে, মানে একটু তাড়াতাড়ি। দেখ বাবা, পরিশ্রম কখনো ফাস্ট ফরওয়ার্ড হয় না। পরিশ্রম প্রত্যেক দিন করতে হয়, আর মন দিয়ে করতে হয়। বাবা, আমি ফাস্ট ফরওয়ার্ড বলেছিলাম, তুমি তো আরো স্লো মোশনে চলে গেলে। ঠিক আছে শোন, আজ থেকে তোর বেশি রাত পর্যন্ত বাইরে থাকা বন্ধ। আর তোর যেই সব বাউন্ডুলে বন্ধু বান্ধবগুলো আছে না, এদের সঙ্গে মেলামেশাও বন্ধ। দেখ বাবা, পারলে এদের জীবন থেকে মুছে ফেল, না হলে তুই ভবিষ্যতে এগোতে পারবি না, আর লক্ষ্যেও পৌঁছতে পারবি না। তোমার বলা হয়ে গেছে, রোজকার মতন লেকচার দেওয়া হয়ে গেছে। আর আমি কি করলাম? আমি এখান থেকে শুনলাম, এখান দিয়ে বার করে দিলাম। এবার যাই। তাড়াতাড়ি ফিরিস। যেতে দেবে, তারপর তো আসবো। সাবধানে যাস। একটা 50 টাকার নোট হবে? জেদি ছিল, মুখোড়া ছিল, বাপের আদুরে ছিল, এটা আমরাও জানি। উসমান, কিছু কাজের কথা বল। কাজের কথা তো এটাই স্যার, যে রোহিত ঠাকুরের নামে এখানকার পুলিশ স্টেশনে একটা এমসি করা আছে। ও আর ওর দুই খুড়তুতো ভাই, গণেশ আর বিজয় ঠাকুর, ওদের দুজনের নামে ওখানকার থানায় এমসি করা আছে। ম্যাটার কি ছিল? একটা অ্যাসল্টের ম্যাটার ছিল। কাকে অ্যাসল্ট করেছিল? এই রোহিত, বিজয় আর গণেশ? ওর নাম হলো সূর্য রানে। এই ওই পাড়াতেই থাকে যেখানে রোহিত ঠাকুর থাকতো, রোহিত ঠাকুরের বাড়ির পাশে। সূর্য কোথায়?
কি ব্যাপার বাবা? সূর্য কোথায়? এই কি হয়েছিল রোহিত? তুই বাড়ি আয়, তোকে বলছি। ঠিক আছে, আমি আসছি। কি করছো? খুব বার বেড়েছিস, খুব বার বেড়েছিস। দাদা চল। খুব বার বেড়েছিস তুই। আরে তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে বলতো? বল না বাবা, বল না। কোনো ব্যাপার না বাবা, এদের সবাইকে দেখে নেবো আমি। স্যার, রোহিত ঠাকুরের বিরুদ্ধে প্রথমে এমসি করে সূর্য, আর তারপর ওর বাবা করে। আর অদ্ভুত ব্যাপার হলো রোহিত আর ওর দাদা গৌরব আর ওর বাবা সুরেশ সূর্যর এগেনস্টে এফআইআর করেছিল। ঝামেলাটা কি ব্যাপার নিয়ে হয়েছিল? বদলা। রোহিত ঠাকুর মার্ডার কেসে প্রথম অ্যাঙ্গেলটা উঠে এসেছিল আরতি যাদবের, আর এবার অতীতের আরেকটি অ্যাঙ্গেল সামনে উঠে এলো। এলাকায় হওয়া নিজেদের মধ্যে ঝামেলার অ্যাঙ্গেল। দুটো পরিবারের মধ্যে হওয়া একটি সামান্য বিষয় এত বড় একটা শত্রুতা জন্ম দিল। আসলে কি ছিল সেই সামান্য ব্যাপার? গৌরব ঠাকুর, দেখো, সূর্য তোমার ভাই রোহিতের বিরুদ্ধে, আর তোমরা ওর বিরুদ্ধে এমসি করিয়েছ। ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? স্যার, শুরু তো সূর্য করেছিল। কিসের শুরু গৌরব? আরে ভাই, মালটা পুরো ঝাক্কাস ছিল, পুরো ঝাক্কাস। যা, তুই গুল মারছিস। সত্যি বলছি ভাই, পুরো ঝাক্কাস মাল। বাবা, এটা এদের রোজকার অভ্যেস হয়ে গেছে। রোজ এখানেই আসর বসাবে, চিৎকার চেঁচামেচি করবে, উল্টোপাল্টা কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা বাড়ির ভেতরে তো ঢোকে না। বাড়ির বাইরে ওরা যা করে করুক, তুই ওদের সঙ্গে ঝগড়া করিস না। এই কি নাও করে জল। চুপ করে থাকা যায় কুন্তি? বাইরের বারান্দাটা একবার দেখেছো? সব জায়গায় ওই ছাই আর সিগারেটের টুকরো ফেলে রেখেছে। আরে আমি তো পরিষ্কার করে দিই। আরে প্রথমে ওদের মানসিকতাকে পরিষ্কার করতে হবে। নিজের বারান্দায় গিয়ে নোংরা করুক না ওরা। স্যার, সূর্য আর ওর বন্ধুদের রোজকার অভ্যেস ছিল, কিন্তু সেদিন বাবার মাথা তো একদম গরম হয়ে গেছিল। তারপর সেদিন কি হয়েছিল রে? চলো এখান থেকে ওঠো, যাও এখান থেকে। কাল থেকে এখানে যেন আর দেখতে না পাই। কেন কাকা? কেন কাকা মানে? তোমাদের জন্য আমরা কেন ভুগবো? আর এই সিগারেটের ধোঁয়া আর নোংরা আমরা কেন সহ্য করবো? হ্যাঁ, এই সমস্যা। কিন্তু কাকা, তোমরা তো ঘরের মধ্যে থাকো, তাই না? এটাও আমাদের ঘরেরই অংশ। আর তোমাদের এই আড্ডাবাজি না নিজের ঘরের সামনে গিয়ে করো, যাও। কাকা, একটা সলিউশন আছে আমার কাছে। একটা কাজ করো, তুমি তো আমার বাড়িটা চেনো, আমার বাড়ির সামনে গিয়ে তুমি আড্ডা জমাও। তোমার বয়সী কয়েকজন বুড়ো থুড়োকে জোগাড় করে সেখানে বসে সিগারেট খাও। যাও। এই লালি, দে তো সিগারেটটা, দে তো, লাইটারটাও দে। এই নাও কাকা, প্রথমবার খাচ্ছ তো, সেই জন্য আমার তরফ থেকে ফ্রি। আচ্ছা, তুমি সিগারেট ধরাতে জানো তো, নাকি সেটাও আমরা শিখিয়ে দেবো? ছোটবেলায় যদি তোর বাবা তোকে একটা থাপ্পড় মারতো না, তাহলে আজ তোকে এই থাপ্পড়টা খেতে হতো না। সব দোষ হলো তোর মা বাবার। তোকে আদর দিয়েছে আর তুই বাঁদর তৈরি হয়েছিস। যা, যা বলছি এখান থেকে। এই, তোদের কি আলাদা করে বলতে হবে? যা এখান থেকে, যা ভাই, চল। যা। কাল থেকে যেন তোদের এখানে দেখতে না পাই। চল ফট। সূর্য এটা সহ্য করতে পারেনি, আরও সেই রাতেই হামলা করে দিয়েছিল। কি বে, সালা দু পয়সার অটোওয়ালা, আমার বাবা আজ পর্যন্ত আমার গায়ে হাত তোলেনি, আর তুই সারা পাড়ার সামনে আমার গায়ে হাত তুললি? কি ভেবেছিলিস তুই? থাপ্পড় খেয়ে আমি চুপ করে যাবো? তোকে সালা আমার বাবা আমাকে
মার শালাকে, মার মার পুরো বয়সে চোর দেখাতে এসছে গায়ে। মার মার মেরে ফেল শালাকে, মার মার মেরে ফেল। শোন, আজকের পর থেকে এমন ছেলের গায়ে হাত দিবি না যার ব্যাপারে তুই কিচ্ছু জানিস না, না হলে শালা খুব খারাপ হয়ে যাবে, বুঝলি? এই চল রে। আমার গায়ে হাত দেওয়া। বাবা তুমি ঠিক আছে তো বাবা? কি হয়েছে বাবার? শুনলাম নাকি কোনো ঝামেলা হয়েছে। সূর্য বাড়িতে এসেছিল ও দলবল নিয়ে, আর বাবার এই অবস্থা করে গেছে। আর তুই কি করছিলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি? রোহিত, মুখ সামলে কথা বল। আমি বাবার কাছে ছিলাম আর বাবাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তুই কোথায় ছিলি? গৌরব, আমার মনে হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে। আমাদের এক্ষুনি একটা এক্সরে করা উচিত। আগে কোথায় করাবো ডাক্তার বাবু? মনে হয় আরোগ্য ভবন হাসপাতালেই ভালো হবে। আমি একটু আসছি। তুই কোথায় যাচ্ছিস? আসছি আমি। আরে রোহিত স্যার, তারপর আমি রোহিতকে ডেকে পাঠাই, কিন্তু শুধু এই জন্য যে বাবাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারি। কিন্তু এইভাবেই না বলে চলে গেছিল যে আমি বুঝতেই পারিনি যে ওর মাথার মধ্যে কি চলছে। রোহিত, তুই কোথায়? শোন, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে এক্সরে করাতে হবে, তোকে দরকার পড়বে। আর তাছাড়া পুলিশে ডায়েরি করতে হবে, ডাক্তারবাবু বললেন। ঠিক ঠিক আছে, আমি আসছি। যখন রোহিত ক্লিনিকে আসলো তখন ওর সাথে গণেশদা আর বিজয়দা ছিল, আমার কাকার ছেলে। আমি ভেবেছিলাম যে বাবার সাহায্যের জন্য ওদেরকে সঙ্গে নিয়ে এসেছে। কেউ সূর্য বা ওর বাড়িতে হওয়া মারপিট নিয়ে কোনো কথা তোলেনি? একটা কথাও বলেনি। আমি যেই বাবাকে হসপিটালে ভর্তি করলাম তখন ওখান থেকে বললো যে এটা পুলিশ কেস আর আমাদের গিয়ে রিপোর্ট করতে হবে। তখন আমি রোহিতকে সঙ্গে নিয়ে গণেশদার বিজয়দার সাথে রিপোর্ট লেখাতে যাই, আর মা বাবার কাছেই ছিল। তারপর আমি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারলাম যে রোহিত সূর্যের সাথে কি করেছিল। তিনজন ছিল স্যার। একজন হলো আমাদের ওই পাড়ার ছেলে রোহিত ঠাকুর, আর ওর সাথে আরো দুজন গুন্ডা ছিল স্যার। দেখেছেন স্যার, দেখুন কিরকম নৃশংসভাবে মেরেছে। স্যার, এরা একেবারে ফালতু আর মিথ্যেবাদী লোক। স্যার, এই ছেলেটা আমার বাবাকে এমন ভাবে মেরেছে যে আমার বাবা হসপিটালে ভর্তি। আপনি গিয়ে দেখতে পারেন। তোমার বাবাকে যখন মারা হচ্ছিল তুমি দেখেছো? আমি বাইরে ছিলাম, কিন্তু এ হলো আমার দাদা। এ দেখেছে স্যার, একেও মেরেছে। তোমার নাম কি? রোহিত ঠাকুর, সুরেশ ঠাকুরের ছোট ছেলে স্যার। স্যার, ঝামেলাটা প্রথমে এ শুরু করেছিল। এ আমার বাবাকে খুব খারাপভাবে মেরেছিল। স্যার, এ মিথ্যে কথা বলছে স্যার। আমি আজ পর্যন্ত সুরেশ ঠাকুরের সাথে কোনো কথাই বলিনি স্যার। উনি এসেছিলেন, উল্টো পাল্টা কথা বলছিলেন, সবার সামনে আমাকে চড় মেরেছিলেন উনি। তারপর একে পাঠিয়েছিল এই রোহিত ঠাকুরকে এই গুন্ডাদের দিয়ে আমাকে মারার জন্য। স্যার, স্যার আপনি আগে আমাদের কমপ্লেনটা লিখুন। স্যার, আমার বাবাকে খুব খারাপভাবে মেরেছে স্যার। না স্যার, আমরা আগে এসেছি, আমাদের ডায়েরি লিখুন স্যার। আমার বাবাকে খুব খারাপভাবে মেরেছে। আগে লিখুন স্যার, স্যার, আমাদের আমরা আগে এসেছি, কমপ্লেনটা আগে হবে। শান্ত হও তোমরা। এই তোমাদের দুজনকে বলছি, তোমাদের দুজনের আমি কেস নেব। শান্ত হও। তুমি এই কেসটার ব্যাপারে আমাদের আগে কেন বলনি? স্যার, তেমন ব্যাপার নয় স্যার। প্রায় 1 বছর আগে ওখানকার ইন্সপেক্টর দুপক্ষেরই কমপ্লেন নিয়েছিল, কিন্তু তারপর বাবা ঠিক হতে প্রায় 4-5 মাস লেগে যায়। আর তারপর আমাদের ওই কেসটা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। তাই তোমার মনে হয় এই একটা বছরে রোহিত আর সূর্য কখনো মুখোমুখি হয়নি? কোনো ঝগড়া হয়নি? জানি না স্যার। স্যার, সূর্যর ফোন এখনো বন্ধ বলছে। এত কম বয়সে এতটা রাগ, এমন ভয়ঙ্কর বদলার চিন্তা মনে আসে কোথা থেকে? স্যার, আশ্চর্য লাগে। বলুন। ক্রাইম ব্রাঞ্চ থেকে আসছি। সূর্য কোথায়? আর ওর ফোনই বা অফ কেন? ও তো কালকে রাত্রেই চলে গেছে, আর বলেও যায়নি কোথায় গেছে। আর ওর বাবা রঘুবীর বাবু? উনি ওখানেই আছেন, ওনার অফিসে। স্যার, আমি এটা মানছি যে আমার ছেলে খুব রাগী, কিন্তু আমার সূর্য কখনো কারোর খুন করতে পারে না।
দেখুন, আপনার ছেলে সূর্য কাল রাত থেকে বাড়িতে ফেরেনি। ওর মোবাইলটাও অফ। কোথায় উধাও হলো আপনার ছেলে? স্যার, আমিও তো সেটাই চিন্তা করছি, কিন্তু এটা সূর্যের পুরনো অভ্যেস। ও বন্ধুদের সাথে কোথাও গেলে অনেক রাতে তো ও বাড়িতেও ফেরে না। মাঝে মধ্যে তো ও পরের দিন সকালবেলা বাড়িতে ফেরে। কিন্তু স্যার, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না স্যার। স্যার, আমার ছেলে অনেক কিছু ভোগ করেছে স্যার, এখনো অনেক পাল্টে গেছে। স্যার, ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমাদের নেটওয়ার্কের বাইরে যেতে পারবে না। কোনো খবর আছে নাকি সূর্যর ব্যাপারে? স্যার, আমি তো সবেমাত্র মার্কেটে বলটা ছেড়েছি। এবার বলটা ড্রপ খাওয়া মাত্রই কেউ না কেউ তো শট মারার জন্য এগোবেই। খবর পাওয়া যাবে স্যার, নিশ্চয়ই পাওয়া যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বল। এই সূর্যর বায়োডেটা আমি বার করেছি। ওর সঙ্গে রোহিতের খুব একটা তফাৎ ছিল না স্যার। ওরা দুজনেই যে যার ফ্যামিলির একদম আদুরে ছেলে, একেবারে বকে গিয়েছিল স্যার, কারোর কথাই শুনতো না। কি কি হয়েছে আপনার ছেলের সাথে, আর ও বদলালোই বা কিভাবে? স্যার, সেটা আপনাদের থেকে ভালো আর কে জানে। একবার যদি মানুষ জেলের মধ্যে চলে যায় তো সে অন্য কিছু হয়েই বেরোয়। হয় খুব হিংস্র হয়ে যায়, না হলে হতাশাগ্রস্ত মানুষ। জেল হয়েছিল কেন সূর্যর? আর ও পস্তাচ্ছেই বা কেন? হ্যাঁ, এই কেস চলাকালীন জানতে পারি সূর্য অটো ড্রাইভার সুরেশ ঠাকুরের ওপর হামলা করেছিল। সুরেশ ঠাকুরের অবস্থা খুবই খারাপ ছিল, ওর গুরুতর আঘাত লেগেছিল। তো সূর্যর এই কেসে শাস্তি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। প্রতিবেশীরা সাক্ষী ছিলেন, স্ট্রং কেস হয়েছিল, চার্জেস প্রমাণিত হয়। কি সেদিন যেটা হয়েছিল তাই ও আমাদের রোহিতকে খুন করলো? জানি না বাবা, আমারও ঠিক বিশ্বাস হচ্ছে না। তোমার গায়ে হাত তোলার জন্য ওর 5 মাসের জেল হয়েছিল। স্যার, জেল ওর মনটাকে পুরো ভেঙে ফেলেছিল। জেলের জীবনও সহ্য করতে পারেনি। আমি যখনই ওর সঙ্গে দেখা করতে যেতাম ও বাচ্চাদের মতন কাঁদতো স্যার। বাবা, আমি সবকিছু করতে রাজি আছি। আমি শুধরে যাব, কাজ করা শুরু করে দেবো। তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমাকে এখান থেকে বের করো বাবা। এখানে থাকলে আমি মরে যাবো বাবা। না, এরকম কথা বলে না, একদম না। দেখ, আমি তোর জামিনের জন্য খুব চেষ্টা করছি। বাবা, আমি দিব্যি খেতে রাজি আছি। আজকে পর আমি কোনো খারাপ কাজ করব না। প্লিজ আমাকে এখান থেকে বের করো বাবা, প্লিজ। স্যার, 5 মাস বাদে আমি ওর জামিন করাতে পারি। কিন্তু স্যার, যেদিন থেকে সূর্য বাড়িতে ফিরেছে খুব বদলে গেছে। ছোট ছোট কথায় মুখের উপর জবাব দেওয়া সূর্য এখন একদম শান্ত হয়ে গেছে। সূর্য, আয় সূর্য। কি হলো বাবা, তুই উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে রে? দেখ, তুই আগে যখন জেদ করতিস, চেঁচামেচি করতিস, তখন খুব খারাপ লাগতো। কিন্তু তোকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখলে আরো বেশি খারাপ লাগে। কি হয়েছে বাবা? তুই তোর মাকেও বলবি না? রঘুবীর বাবু, যদি আপনার ছেলে এতটাই শান্ত হয়ে যায়, এতটাই বদলে যায়, তাহলে ও গায়েব কেন হয়ে গেল? আর ওর মোবাইলই বা অফ কেন? ও কোথায় লুকিয়েছে? স্যার, ও যদি পালিয়ে গিয়ে থাকে তো আমি জানি কেন ও পালিয়েছে। কারণ ওর মনে ভয় আছে যে আমরা ওকে সন্দেহ করব। একদম স্যার, কোনোভাবেই ও আর দ্বিতীয়বার জেলে যেতে চায় না। আর আমরাও ওকে কোনোভাবেই ওকে জিজ্ঞাসাবাদ না করে ওকে বাইরে ছেড়ে রাখতে পারি না। স্যার, আপনাকে কিভাবে বোঝাই যে সূর্য কখনো কোনো ভুল কাজ করতে পারে না? হ্যাঁ, তো আমরাও বলছি। একবার আমাদের সাথে ওর কথা বলিয়ে দিন। এত বছর ধরে আমরা এই কাজ করছি, আমরা তো একটু একটু জানি নাকি? কাউকে দেখলেই আমরা বুঝতে পারি যে কে কতটা গভীর জলের মাছ। স্যার, 4 দিন ধরে এই আরতি যাদব নামে মেয়েটার পেছনে ঘুরছি স্যার।
কোনো কানেকশন পেলি? স্যার এই মেয়েটা তো ফুল টু ইনোসেন্ট মেয়ে স্যার। হ্যাঁ, তবে রোহিত ঠাকুরের সাথে ওর ভালোবাসা ছিল বটে, তবে ওর মৃত্যুর সঙ্গে এর কোনো রকমের কোনো কানেকশন নেই স্যার। কানেকশন কিন্তু দূর দূর থেকেই হয়, এটা ভুলে যাস না, তাও আবার তার ছাড়া। আর রিমোট অন্য কারোর হাতে থাকে। এখনো পর্যন্ত রোহিত ঠাকুর মার্ডার কেসে তার বান্ধবী আরতি যাদবের কোনো রকম কোনো কানেকশন সামনে আসেনি। অন্যদিকে রোহিত ঠাকুরের জীবনের অতীতের একটি ঘটনা বেশ সন্দেহজনক ছিল। সুরজ রানের অ্যাঙ্গেলটি বেশ জোরালো ছিল, কিন্তু সুরজ জেল থেকে বেরোনোর পর বদলে গিয়েছিল। হ্যাঁ, সে বাড়ি থেকে ভয় পেয়ে পালিয়েছিল ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে একটা তৃতীয় অ্যাঙ্গেল সামনে এলো। এমন একটি খবর এলো যে সেটাই এই অ্যাঙ্গেলকে শেষ অ্যাঙ্গেল বানিয়ে দিল। ধরে নিলাম এই গ্লাসটা রোহিতের, যে গ্লাসে ও ড্রিঙ্ক করছিল। এই দুটোকেই ধরে আগে আমাদের ভালোভাবে নিংড়ানো উচিত ছিল। তুলে আনো দুটোকে। হয়েছে কি, তোদের দুজনের হিসাব কিতাব একদম আলাদা। সাধারণত লোকেরা আঘাত পায়, তারপর নিজেদের শুধরে নেয়, কিন্তু তোরা দুজন কাউকে আঘাত দিয়েছিস আর এখন শুধরানোর চেষ্টা করছিস। বাবু, আমরা যা কিছু জানতাম সব আপনাদের বলে দিয়েছি। সেদিন চা খেয়ে রোহিত কোথাও চলে গেছিল একা। ইয়ার কি মারছে এখানে তোর সামনে বসে? আমাদের কাছে খবর আছে যে সেদিন রোহিত চায়ের ঠেক থেকে একলা বেরোয়নি, দুটো ছেলে ওর সঙ্গে ছিল। হয়তো তোরা ওদের চিনবি, পুনিত বেন্দ্রে আর সলিম খুরেশি। স্যার, আমাদের পাড়ায় একটা চাওলা আছে, ও বলছে যে ও একটা জিনিস দেখেছে। 14 জুনের সন্ধ্যাবেলা রোহিত একা চায়ের ঠেক থেকে বেরোয়নি, ওর সঙ্গে সেদিন পুনিত আর সেলিমও ছিল। আর হ্যাঁ, আরেকটা লোক আছে আমাদের পাড়ায় যে ওই রাতে ওদের তিনজনকে একসঙ্গে পার্কেও যেতে দেখেছে। এবার ভালো ছেলের মতো তোরা আমাকে পুরো স্টোরিটা বলে দে, খুব ভালোভাবে। যদি কিছু পাল্টানোর চেষ্টা করিস তাহলে আমি তোদের মুখের নকশাটা পাল্টে দেব এইটা দিয়ে। আর মনে রাখিস, আমরা যে আঘাত দিই তার ক্ষত সময়ের সাথে সাথে কমে যায় না, বেড়ে যায়। এবার একটু ভেবে নে, সত্যিটা কিভাবে বলবি তোরা? পায়ে দাঁড়িয়ে নাকি মাটিতে শুয়ে? বাবু, আমরা রোহিতকে নিয়ে পার্কে গেছিলাম। হ্যাঁ বাবু, আমরা গেছিলাম, শুধু এই কথাটা আপনাদের বলিনি, কিন্তু আমরা কিছু করিনি বাবু। আরে কি বলছিস ভাই? এনে সত্যি বলছি ভাই, আজকে বহুত মাল পেয়েছি। কি রে ভাই, তুই তো আমাকে বলিসনি কথাটা। আরে ইয়ার, তোদেরকে সারপ্রাইজ দেবো ভাবছিলাম। এই চাটা রাখতো, পার্কে চল, একটা কোয়ার্টার মারি, হেভি মস্তি হবে কিন্তু, সত্যি বলছি। চল চল চল। কি ব্যাপার, আজ হঠাৎ করে পার্টি? হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই চাটা রাখতো, পার্কে চল, একটা কোয়ার্টার মারি, হেভি মস্তি হবে কিন্তু, সত্যি বলছি। হ্যাঁ চল চল। কি ব্যাপার, আজ হঠাৎ করে পার্টি? হ্যাঁ বাবু, আমাদের কাজ ছিল রোহিতকে শুধু ওই পার্কের ভেতর নিয়ে যাওয়া আর আচ্ছা করে নেশা করানো।
বাবু হেভি খারাপ লাগছে এইটা ভেবে যে আমরা এসব কেন করলাম। এরকম একটা দিনও যায়নি যেদিন রাত্রেবেলায় কান্না পাইনি, যে আমরা ওর সাথে এরকম কেন করলাম। ভাই সেলিম, সালা একটা কথা বুঝতে পারছি না, আমরা তো এখানে 3 জন, তুই, ও, আমি, তাহলে 4 নম্বর গ্লাসটা এখানে কার জন্য? আরে আমাদের মধ্যে একটা পুরনো রেওয়াজ আছে, আমি আব্বুজানকে বলতে শুনেছি, যখন 3 জন মাল খেতে বসে না তখন অতৃপ্ত আত্মা আসে, ও যাতে রেগে না যায় সেই জন্য 4 নম্বর গ্লাসটা রাখা হয়। আবে যা হবে, কি মূর্খের মতন কথা বলছিস, এসব ভূত ভূত কিছু হয় না। হ্যাঁ রে ভাই, আমরা তো হলাম অশিক্ষিত মূর্খ, আর তুই একমাত্র শিক্ষিত শেয়ানা। সেলিম, ওর কথা বাদ দে তো। ওই অতৃপ্ত আত্মা এসে গিয়ে যদি রেগে যায় তখন তুই বানা না ভাই। আরে ভাই তুইও এরকমই। আরে কখনো ভাবিনি তোদের মতন বন্ধু হবে আমার। কে ছিল সেই অতৃপ্ত আত্মা? সেই বাবু, যার জন্য আমরা ওই কাজটা করেছিলাম। রোহিতকে পার্ক পর্যন্ত আনার কাজ, ওকে টাইট করার কাজ। নাম বল। ও তোদের দুজনের বন্ধু, তোদের উপর ভরসা করে, সেজন্য তোরা দুজনই ওকে আমার কাছে একা নিয়ে আসতে পারবি। আর তুই কি করবি ওর সাথে? মেরে ফেলবো। তুই টেনা আছিস নাকি রে? হয়তো তোর মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের হয়নি, ঠিক আছে? আরে পাগল হয়ে গেছে রে। চল রে ভাই, আমরা এবার যাই। 25,000 25,000 করে তোদের দুজনকে দেব, তোরা শুধু ওকে পার্ক পর্যন্ত এনে দিবি, আর আমি যখন কাজটা করব তখন তোরা ওখানে থাকবি না। তার মানে তোদের দুজনের মধ্যে কেউ ফাঁসবে না। বাবু, আমরা দুজন টাকার লোভে রাজি হয়ে যাই। বাবু, আমরা ওকে পার্কে নিয়ে গেছিলাম, ওকে মাল খাইয়েছিলাম, কিন্তু ওকে টাচ পর্যন্ত করিনি বাবু। পুরো কাজটা সূর্যই করেছিল। তুই কি করছিস এখানে? এ কি করছে আমাদের পার্টিতে? আমি এর জন্য এই পার্টিতে এসেছি কারণ এই পার্টিটা আমার। এই পার্টি স্পন্সর আমি, অতৃপ্ত আত্মা সূর্য রানা। এসব কি হচ্ছে কি এখানে? শালা এর সঙ্গে বসে খাবো আমি? ওর সাথে আমার বাবার গায়ে হাত দিয়েছিল, ওর সঙ্গে তো মুতবো না আমি। আমারও কোনো ইচ্ছে নেই তোর সাথে বসে মদ খাওয়ার। আমি এখানে শুধু নিজের প্রতিশোধ নিতে এসেছি। 5 মাস জেলে পচেছি আমি, শুধু তোর আর তোর বাপের জন্য। যাবে এখান থেকে। কি ভাবিস কি নিজেকে? আর তোরা দুজন সত্যিকারের কোনো ভূত দেখে নিয়েছিস নাকি? ওরা দুজন আমার হয়ে কাজ করছে, এদের দুজনের কাজ ছিল তোকে আমার কাছে নিয়ে আসা। এবার আমার কাজ হলো তোকে উপরে পাঠানো। বাবু, আমরা কিচ্ছু করিনি বাবু। হ্যাঁ বাবু, মায়ের দিব্যে বাবু, আমরা কিচ্ছু করিনি। সত্যি বলছি বাবু, কিচ্ছু করিনি। হ্যাঁ, কিচ্ছু করিসনি? নিজের প্রিয় বন্ধুর বিশ্বাস ভেঙেছিস, ওকে ওর খুনির হাতে তুলে দিয়েছিস।
আর বলছিস কিচ্ছু করিসনি? তোরা দুজন এই মার্ডারে সূর্যের সাথে সমান অংশীদার। হ্যাঁ উসমান বল। ওকে স্যার, সূর্য আন্ধেরি ইস্টের একটা লজে লুকিয়ে রয়েছে। চলো বশীকরণ করা যাক এই অতৃপ্ত আত্মার। বাবু, বাবু আমার ছেলেটাকে ছেড়ে দিন। এই সবে সবে আমাকে সাহায্য করতে শুরু করেছিল। হ্যাঁ, আর নেশাও করছে না আজকাল। হ্যাঁ বাবু, আমার ছেলেও নেশা করা ছেড়ে দিয়েছে, সম্মানের সঙ্গে মেকানিকের কাজ করছে। অনেকদিন পর জীবনটা সুষ্ঠুভাবে চলছে। আমার ছেলে কাজ করছে, পয়সা রোজগার করছে, নিজের ভাই বোনেদের খেয়াল রাখছে। ওদের ছেড়ে দিন বাবু, ওদের ছেড়ে দিন। কি করে ছেড়ে দেবো? ওরা দুজন ওর বিশেষ বন্ধু রোহিতকে ধোকা দিয়েছে। ওর মা বাবা আর ওর দাদাকে খুব কষ্ট দিয়েছে, আর সেই কষ্টই ঘুরে ফিরে ওরা পাচ্ছে। এবার সেটা আপনারাও পাবেন। যারা কষ্ট দেয় তাদেরকে কষ্ট সহ্য করার জন্য তৈরি থাকতে হয়। ওই কথায় আছে না, যেমন করবে তেমনটাই ঘটবে। কি হয়েছে গৌরব? আমাদের রোহিতকে কে খুন করেছে? সূর্য, রানা। নিজের জেলে কাটানো দিনগুলোর বদলা নিয়েছে আমাদের রোহিতের কাছে। হে ভগবান, একটা থাপ্পড় কোথা থেকে কোথায় চলে গেল, সবকিছু শেষ করে দিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি হলো গো? সূর্যর কোনো খবর পেলে? কি গো, তুমি কিছু বলছো না কেন? আমরা ভেবেছিলাম আমাদের ছেলে পাল্টে গেছে, চুপচাপ থাকে। সেই চুপ করাটা বিষাক্ত ছিল। ওই চুপ করার মধ্যে প্রতিশোধের বিষ ভরা ছিল, রোহিতের জন্য। তাহলে সূর্যই সাক্ষী, সূর্যই রোহিতকে খুন করেছে, আর পুলিশ ওকে ধরে ফেলেছে। আমার কোনো আফসোস নেই, আমি যা করেছি ভালো করেছি। রোহিতকে খুন করেছিস তুই, আর তোর কোনো আফসোস নেই? ও আমাকে জেলে পাঠিয়েছিল। ওর বাবা সবার সামনে আমাকে চড় মেরেছিল, সেই জন্য আমি ওর বাবাকে মারি। তারপর ও এসে আমাকে পেটালো। এই পর্যন্ত হিসেবটা ঠিকই ছিল, কিন্তু তারপর আমাকে জেলে যেতে হয়। 5 মাস আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। 5 মাস। সেটা কি উচিত ছিল? ভয়ঙ্কর শাস্তি ছিল। তাই আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। তুই ভাবছিস রোহিতকে খুন করে তুই তোর প্রতিশোধ নিয়ে নিয়েছিস? ও আমাকে কষ্ট দিয়েছিল, তাই আমি ওকে কষ্টটা ফেরত দিয়ে দিয়েছি। সব শোধবাদ। বদলার হিসেব কিতাব কোনোদিনও শেষ হয় না সূর্য। তুই নিজেকে আঘাত দিয়েছিস, এই আঘাতগুলো যোগ করেছিস তুই নিজের বদলের হিসেবের খাতায়। এবার তোর শাস্তি হবে।
আর জেলে এই আঘাতটাই দিনের পর দিন তোকে কুড়ে কুড়ে খাবে। আর তুই তোর বাবা মাকে যে আঘাত দিয়েছিস তার কি হবে? এখন কি নিয়ে বাঁচবে ওরা? এবার ওরা তোর কথা শুধু মনে করে কষ্টই পাবেন না, বরং এর জন্য ওরা পস্তাবেন যে তোকে এত ওনারা স্নেহ কেন করতেন। একটা মানুষকে শয়তান কেন তৈরি করলেন? ঘেন্না হচ্ছে তোকে দেখে। Shame on you. সুরেশ সেই থাপ্পড়ের জন্য আফসোস করে যেটা সে সুরজকে মেরেছিল ভদ্রতা শেখানোর জন্য। সে মনে করে সে ভুল করেছিল আর সেই কারণেই সে নিজের আদরের ছেলে রোহিতকে হারিয়েছে। সুরজের বাবা রঘুবীরের আফসোস যদি সে ছোটবেলা থেকেই সুরজের এত রাগ নিজের আয়ত্তে আনতে পারত। আর পুনিত এবং সেলিম দুজনের মা কবিতা বেন্দ্রে আর ফাজিয়া কুরেশি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে তাদের ছেলেরা কি ভুল করেছে। হয়তো তারা বুঝেছে কিন্তু সত্যের মুখোমুখি হতে চায় না। সুরজ, পুনিত আর সেলিম এই তিনজনের স্টেটমেন্ট নিয়ে নেওয়া হয়েছে। সুরজ আপাতত আইনি হেফাজতে রয়েছে আর পুনিত এবং সেলিমকে জুভেনাইল কারেকশন হোমে পাঠানো হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে আইপিসির 302 ধারায় মার্ডারের জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য, ধারা 34 অ্যাক্ট ডান উইথ কমন ইন্টেনশন আর ধারা 364 মার্ডারের জন্য কিডন্যাপিং এর অভিযোগ দায়ের করা হয়েছে। শৈশব থেকে যৌবনে যাওয়ার রাস্তা খুবই সমস্যা সংকুল ও জটিল হয়ে দাঁড়ায়। প্রত্যেক বাবা মাকে এই স্পর্শকাতর আর বিপজ্জনক পথে নিজেদের সন্তানদের সামনে রাখতে হয়, যারা ঠিক আর ভুলের মধ্যেকার পার্থক্য বুঝতে পারে না আর রাগ এবং ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের আবদার মেটাতে শুরু করে দেয়। আমরা সবাই যারা মা বাবা তারা এই বিষয়ে ওয়াকিবহাল যে আমরা সবাই তাদের এই আবদার চুপচাপ মেনে নিই, এই ভয়ে যে আমাদের সন্তানরা যেন আমাদের কথায় দুঃখ না পায় অথবা আমাদের কোনো পদক্ষেপে কষ্ট না পায়। সবসময় কোনো তৃতীয় ব্যক্তি, যেমন কোনো শিক্ষক, কোনো আত্মীয় বা কোনো কাউন্সিলর, বাবা মা সন্তানের মধ্যেকার এই আঘাতপ্রাপ্ত সম্পর্কের বিষয়ে বাচ্চাদের সঙ্গে সোজাসুজি কথা বলতে পারে। কিন্তু সন্তানদের এই ক্ষোভকে, এই রাগকে, এই বেড়ে ওঠা আকাঙ্ক্ষাকে যদি সঠিক সময় আয়ত্তে না আনা যায় তাহলে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু সন্তান আর মা বাবাকেই নয়, বরং সেই নিরপরাধ মানুষদেরও যারা এই উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়েদের বাধা হয়ে দাঁড়ায়। অ্যাবনর্মাল জেদ, উচ্ছৃঙ্খল রাগ এইসবগুলি এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়, আর না সময়ের সঙ্গে এগুলো ঠিক হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করা উচিত। প্রয়োজন হলো চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কিন্তু দৃঢ়তার সঙ্গে সন্তানদের এটা বুঝিয়ে দিতে হবে যে প্রতিবারই তাদের কথায় চলবে না, সব চাহিদা পূরণ হবে না। অ্যাডজাস্ট আর অ্যাকসেপ্ট করার ক্ষমতা সন্তানদের মধ্যে তাদের মা বাবাকেই আনতে হবে। পারফেক্ট বিহেভিয়ার বলে আদতে কিছু হয় না, আর না কোনো দুর্ব্যবহারের জন্য কোনো স্ট্যান্ডার্ড পারফেক্ট সমাধান হয়। শুধু বুদ্ধিমত্তা আর কমন সেন্সকে ব্যবহার করে ঘটনাকে হাতের বাইরে যেতে দেবেন না।